Good morning, dear student. Welcome to the Way of Solution #1 study channel West Bengal. তো সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। তো 2025 সাল শুরু হয়ে গেছে অলরেডি এবং এই বছরের শুরুতেই তোমাদের কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই বছরে যেন আমি চাকরি পাই সেই শপথ প্রথমে নিয়ে নাও এবং সেই মতো পড়াশোনা করতে থাকো। ঠিক আছে, তো আমরাও নতুন একটা সিরিজ শুরু করছি জিকে ইউনিভার্স। তো এখানেও আমরা মিক্সড জিকে প্র্যাকটিস করাবো। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো ক্লাস নাম্বার 1 প্রত্যেক ক্লাসে কত স্কোর হচ্ছে সেটা কিন্তু তুমি একটা খাতায় নোট করতে থাকো একদম প্রথম থেকেই সবার ক্লাস। তুমি যাদের যাদের ক্লাস দেখো, ধরো জিকে আমার ক্লাস দেখলে আলামিন স্যার বা আরো অন্যান্য স্যার রয়েছে, ম্যাথমেটিক্স, রিজনিং, তো একটা খাতা করতে হবে, ইউটিউবের একটা খাতা। ঠিক আছে, খাতা করবে যে আজকে ধরো 25 কি 26টা কোশ্চেন আলোচনা হলো, তো আজকে সেট ডাল্টন স্যারের সেট 1-এ কত হচ্ছে, সেট 2-তে কত হচ্ছে, এইভাবে একটা কাউন্ট করবে। তোমার দুর্বলতার যে জায়গাগুলো ছিল তুমি এতদিন খুঁজে পেয়েছো, আবারও কিছু বার হবে, সেইগুলো দ্রুত তোমাকে কভার করতে হবে, অর্থাৎ সেইগুলোকে পড়ে তোমাকে ক্লিয়ার করে নিতে হবে, সেই দুর্বল জায়গাটা যেন আর না থাকে। তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। আমাদের ক্লাস রুটিন নতুন বছরে কি হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, যেমনটা ছিল মোটামুটি তেমনটাই থাকবে, কিছু যদি চেঞ্জ আসে জানিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, অ্যাপ কোথায় পাচ্ছ? প্লে স্টোরে তোমরা এই অ্যাপ পাবে। তো আমাদের পেড ব্যাচে প্রচুর ব্যাচ রয়েছে, তো দেখে নাও এক ঝলকে। আমাদের এএনএম জিএনএম এর ব্যাচও রয়েছে এবং WBKB প্র্যাকটিস ব্যাচ, যেটা কয়েকদিন আগে শুরু হয়েছে। ওকে, তো আমরা চলো আজকে এমসিকিউ প্র্যাকটিস শুরু করি। তো প্রত্যেকে কাউন্ট করবে কত হচ্ছে। প্রথম প্রশ্ন একদম সহজ কোশ্চেন দিয়ে শুরু করছি এবং একটু ইন্টারেস্টিং কোশ্চেন। তোমরা এই ব্যাপারটা সিকোয়েন্স জানো প্রত্যেকে, একটু দেখো কি হচ্ছে সঠিক উত্তর। নিম্নের ধারাবাহিক ভাবে দেওয়া মোগল সম্রাটদের নামগুলির মধ্যে কোন বিকল্পটি সঠিক নয়? দেখো কোনটি সঠিক নয়। কোশ্চেনটা এসছে SSC CGL এ 2020 সালে। তো এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু অনায়াসে অ্যান্সার করতে পারবে। অর্থাৎ মুঘল যুগের যে সিকোয়েন্স রয়েছে সেই আমরা পড়েছি, বাবার হলো আবাদজর সারিল ঔষধে, অর্থাৎ বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত এই যে ছন্দটা ছিল এটা যদি মনে থাকে তোমরা কিন্তু এগুলো পারবে। তাহলে বাবার থেকে বাবর, হলো থেকে হুমায়ুন, বাবার হলো আবার আকবর, এটা সঠিক আছে। জর থেকে জাহাঙ্গীর, সারিল শাহজাহান, ঔষধে ঔরঙ্গজেব, তাহলে এটাও সঠিক আছে। আচ্ছা, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, এটাও সঠিক আছে, তাই তো? তাহলে এখানে আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, এটা কিন্তু সিকোয়েন্সটা উল্টো আছে, তো এটা কিন্তু ভুল হয়েছে। তো এই হচ্ছে কোশ্চেন, এই হচ্ছে অ্যান্সার। তোমরা বুঝতে পারছো কোনটি সঠিক নয়, একদম ইজি কোশ্চেন। মেহেরুন্নিসা, কয়েকটা প্রশ্ন মোগল যুগ থেকে। মেহেরুন্নিসা যিনি নূরজাহান নামে পরিচিত, তিনি নিম্নের কোন ব্যক্তির স্ত্রী ছিলেন? দেখো সিজিএল এর কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে প্রত্যেক পরীক্ষায়। দেখো 3-3-2020, 3-3-2020 একই শিফটে কিন্তু আসার প্রশ্ন, শিফট 1। তাহলে পরীক্ষায় এই কোশ্চেনগুলো পড়লেই পারা যায়। মুঘল যুগ যদি পড়া থাকে যে কেউ পারবে, এগুলো খুব ইজি কোশ্চেন। তাহলে তোমাকে পড়তে হবে, এটা কিন্তু তুমি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে জাহাঙ্গীরের স্ত্রী হচ্ছে নূরজাহান বা মেহেরুন্নিসা, যার প্রকৃত নাম নূরজাহান। এই শব্দের অর্থ জগতের আলো, এটা আমরা জানি। জাহাঙ্গীর যার প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ সেলিম, তাই তো, যার প্রকৃত নাম। আচ্ছা, ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে স্যার টমাস রো নিম্নের কোন মুঘল সম্রাটের রাজদরবারে হাজির হন? বলো কি হবে এখানে সঠিক উত্তর। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসাবে টমাস রো কোন মুঘল সম্রাটের রাজ দরবারে হাজির হয়েছিলেন? শাহজাহান, আকবর, ঔরঙ্গজেব নাকি জাহাঙ্গীর? সঠিক উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে জাহাঙ্গীরের।
জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন স্যার টমাস রো, উইলিয়াম হকিংসকে কি বলা হয়? ইংলিশ খান। তাকে খান উপাধি দিয়েছিল কে? সম্রাট জাহাঙ্গীর। তাকে ইংলিশ খান উপাধিতে ভূষিত করা হয়, সেটা হচ্ছে কিন্তু উইলিয়াম হকিংস। তিনিও জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। নিম্নের কোন যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন? দেখো কোশ্চেন খুবই ইজি, রেলওয়ে এনটিপিসির কোশ্চেন। তাহলে এই কোশ্চেনগুলো তুমি পড়লেই পারবে, খুবই ইজি কোশ্চেন। এমন নয় যে সব এরকম ইজিই থাকে, কিছু ইজি থাকবে, কিছু সহজ কঠিন সব রকম থাকবে, কিছু মডারেট থাকবে, ওকে, কিছু থাকবে একদম মাথার উপর দিয়ে যাবে, তুমি শোনোইনি এরকম। তাহলে তোমাকে পরীক্ষায় 100 তো পেতে হচ্ছে না, তোমাকে টার্গেট রাখতে হবে যে কোনো এক্সাম 80% কভার করার। 80% কভার করলে তুমি সেফ জায়গায় থাকবে। এবার কম্পিটিশন বাড়ছে, আর একটু বেশি তোমাকে করতে হবে। আচ্ছা, পানিপথের যুদ্ধে সঠিক উত্তর অপশানে পানিপথের কত নম্বর যুদ্ধ? প্রথম পানিপথের যুদ্ধ, কারণ পরবর্তীতে আরো দুটি পানিপথের যুদ্ধ হয়েছিল। ইব্রাহিম লোদি এবং বাবর তাদের সঙ্গে যে যুদ্ধ হয় পানিপথের প্রথম যুদ্ধ, যেটা আমরা জানি 1526 সালে। সহজ কোশ্চেন আছে। খানোয়ারের যুদ্ধ 1527। আচ্ছা, চান্দের যুদ্ধ কত? 28। চৌসার যুদ্ধ 1539। এটা কিন্তু তোমার হুমায়ুনের সঙ্গে শেরশাহের। শাহজাহানের মেয়ে যে শাহজাহানবাদের অনেকগুলি স্থাপত্য নির্মাণে অংশগ্রহণ করেছিলেন তার নাম কি ছিল? এটা কিন্তু একটু লেভেলের কোশ্চেন আছে, এটা কিন্তু তোমাকে বলতে হবে। জাহানারা, গুলবদন বেগম, বেগম ইশরাত, রোশনারা। তাহলে সম্রাট শাহজাহানের মেয়ে, তার নাম এখানে কি বলতে হবে? যে শাহজাহানের সময় অনেকগুলো স্থাপত্য নির্মাণ হয়েছিল আমরা জানি। শাহজাহানের সময় মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়। স্থাপত্য নির্মাণ, তাজমহল, তোমার দেওয়ানি খাস, তোমার দিল্লির জামা মসজিদ, আরো অনেক স্থাপত্য নির্মাণ তার সময় হয়। ময়ূর সিংহাসন। তো এই বেশিরভাগ স্থাপত্য নির্মাণে তার মেয়ে ছিল জাহানারা, তিনি অংশগ্রহণ করেছিলেন বা তার নাম আমরা ইতিহাসে পাচ্ছি। অপশনে রাইট অ্যান্সার আছে। সম্প্রতি রাজস্থানের চুরু জেলায় যে গ্রিন লিনাক্স স্পাইডারের সন্ধান পাওয়া গেছে, এক ধরনের সবুজ লিনাক্স স্পাইডার, মাকড়সা, তার সন্ধান পাওয়া গেছে একটা নতুন প্রজাতির। তার নাম কি? তার একটা নাম আছে, সেই নামটা কি? এখানে লেখা রয়েছে ইংরাজিতে, অপশনগুলো পড়ো। তো এই কোশ্চেনটা নোট করতে হবে, অজানা কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও এটা তোমরা বলতে পারো। গ্রেন লিনাক্স স্পাইডার, অপশন ডি। উচ্চারণটা কেমন হবে? তোমার পিউসিটিয়া ছাপ্পার জিনিভারিন। তো যাই হোক, এরকম একটা প্রনাউন্সিয়েশন রয়েছে, ভালো করে একবার দেখে নাও, ভুল হতে পারে আমারও বলতে গিয়ে। ওকে, তো এটা হচ্ছে সবুজ প্রজাতির একটা লিনাক্স স্পাইডার বলা হচ্ছে। এটা রাজস্থানে পাওয়া গেছে, রাজস্থানের চুরু জেলায় পাওয়া গেছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। পরবর্তী প্রশ্ন, এটা তো আমরা পারবো। 24 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কারা হয়েছিল? ভারত হয়েছিল সাউথ আফ্রিকাকে হারিয়ে। সম্প্রতি কোন দেশ 3D হলোগ্রাম প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যাংক নোট প্রকাশ করেছে? 3D হলোগ্রাম একটা প্রযুক্তি, যেটাকে কাজে লাগিয়ে তারা নোট প্রকাশ করেছে, কারেন্সি। তো সেটা কোন দেশ? সিঙ্গাপুর, কম্বোডিয়া, জাপান নাকি ফিজি? 3D হলোগ্রাম একটা প্রযুক্তি যেটাকে কাজে লাগিয়ে নোট তৈরি করেছে, নিম্নের কোন দেশ? সঠিক উত্তর কে বলতে পারবে? অপশন সি যারা করেছে উত্তর সঠিক হয়েছে তোমাদের, অপশন সি জাপান। ওকে, পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন কোম্পানি ওয়াস্ট টু গ্রিন এনার্জি প্ল্যান্ট গড়ে তোলার জন্য নিগম হরিদ্বারের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে? নগর নিগম, এখানে একটু বলা ভুল হয়েছে, নগর নিগম হরিদ্বারের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে কোন কোম্পানি?
waste to grain energy plant, BPCL, THDCIL, UJVNL Energy Company Limited, KBIL। অপশন ডি তে রয়েছে রিমাইন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তো এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রশ্ন। অপশন বি এখানে লিখে নেবে, এটা সঠিক উত্তর হয়েছে অপশন বি। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ, পরিবেশ ব্যাপার সংক্রান্ত একটা পুরস্কার, যেটা কে ভূষিত হয়েছেন? অলোক শুক্লা, যাদব পায়েং, মার্সেল গোমেস, এম জনসন। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ, এই পুরস্কারে কে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশনে অলোক শুক্লা। অলোক শুক্লা। ইন্দোনেশিয়া, রুপিয়া, জার্মানি, এখানে কি হবে? ডায়েশমার্ক, কঙ্গো, লিরা, অনিল। তো এখানে ইন্দোনেশিয়ার মুদ্রা হচ্ছে রুপিয়া, ইন্দোনেশিয়ান রুপিয়া। জার্মানির মুদ্রা আমরা জানি ইউরো, তাহলে এর মধ্যে আবার কি হবে? জার্মানি আমরা ইউরো জানি, ইউরোপের বেশিরভাগ দেশে ইউরো চলছে কারেন্সি, কিন্তু পুরনো হতে পারে, আবার আগে চলতো, এরকম একটা রিলেটেড বলতে হবে। এখানে ডায়েশমার্ক, এটা কিন্তু অপশন এ সঠিক উত্তর হয়েছে। ডায়েশমার্ক এটা আগে জার্মানিতে এই মুদ্রা চলতো, ঠিক আছে, এই নামে। বর্তমান ইউরো আছে জার্মানি মুদ্রা। ইউরোপের আরো অনেক কান্ট্রি আছে, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, জার্মানি, ফ্রান্স। ফ্রান্সে একটা মুদ্রা আছে যেটা কঙ্গোস, এটা কিন্তু ফ্রান্সে চলে। লিরা, এটা হচ্ছে তুর্কি। অনিল নামে কোনো মুদ্রা নেই। আচ্ছা, এটা অপশন এ যারা করেছে উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? মানবদেহের বৃহত্তম অর্গান বা অঙ্গ কি যদি বলা হয়, তখন আমরা বলি স্কিন বা ত্বক, যেটা সারা দেহকে আবৃত করে রেখেছে। আর এটা গ্রন্থি, সব থেকে বড় গ্রন্থি হচ্ছে হার্ট, লিভার, ব্রেন, কিডনি। সঠিক উত্তর এখানে কোনটি হবে? সব থেকে বড় গ্রন্থি হচ্ছে অপশন বি, লিভার বা যকৃৎ। লিভার বা যকৃৎ, অপশন বি রাইট অ্যান্সার হবে। বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? অর্থাৎ কত শতাংশ অক্সিজেন বায়ুমণ্ডলে আছে? অপশন এ বলা হচ্ছে 50%, 30.10%, 25.95 আর 20.95%। সঠিক উত্তর কি হবে? বায়ুমণ্ডলে সব থেকে বেশি যে গ্যাস আছে নাইট্রোজেন, 78% প্রায়। তারপর আছে আমাদের অক্সিজেন, বলতে হবে এখানে অক্সিজেন 20.95% অ্যাপ্রক্স। অপশন ডি এখানে এরা করেছে উত্তর সঠিক হয়েছে তোমাদের। পরবর্তী প্রশ্ন, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত কি? স্পোর্টস, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি নাকি চলচ্চিত্র? শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় এই প্রশ্নটা আসে। বিভিন্ন খেলাধুলো রিলেটেড পুরস্কারের মধ্যে আমরা পাচ্ছি ধ্যানচাঁদ পুরস্কার উল্লেখযোগ্য, আরো প্রচুর রয়েছে। তো এখানে যে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের কথা বলা হয়, এটা বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয়। অপশন সি এখানে রাইট অ্যান্সার আছে। বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ওস্তাদ বিসমিল্লাহ খান কিছুদিন আগে মারা গেছেন। ওস্তাদ জাকির হোসেন, তিনি তবলা বাদক ছিলেন। তো বিসমিল্লাহ খান 2006 সালে মারা গেছেন। তো তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সেতার, সানাই, সরোদ, বেহালা। উত্তর হবে সানাই। অপশন বি সঠিক উত্তর হয়েছে। বিয়ে বাড়িতে যে সানাই বাজে বেশিরভাগ সব এই বিসমিল্লাহ খানের সৃষ্টি। ওকে, সেতারে বিখ্যাত ব্যক্তি আছে পণ্ডিত রবি শঙ্কর।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফ এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, প্যারিস, ঢাকা, সিঙ্গাপুর? প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? তো এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর আছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক কোথায়? ইউএসএ বা আমেরিকাতে। ইউনিসেফ গঠিত হয় বা এস্টাবলিশ হয় কোন সালে? বলতে পারবে ইউনিসেফ কবে প্রতিষ্ঠিত হয়েছে? 11 ডিসেম্বর 1946 ইউনিসেফ গঠিত হয়েছে। এই ইউনিসেফের ফুল ফর্ম কি আছে? কেউ বলতে পারবে ইউনিসেফ ফুল ফর্ম কি আছে? কি হবে বলো? তো এটা হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল, সিতে হচ্ছে চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, ইউনিসেফ। ঠিক আছে। আচ্ছা, প্যারিসে রয়েছে একই রকম সংস্থা, অনেকের ভুল হয়ে যায় এই জায়গায়, সেটা হচ্ছে ইউনেস্কো। প্যারিসে হেডকোয়ার্টার আছে ইউনেস্কো। প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর আছে। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল এডুকেশনাল সায়েন্টিফিক, এখানে রয়েছে তোমার সিতে কি আছে বলো? ইউনেস্কো, যেটা ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক। তো এখানে সিতে একটা কি আছে আমার খেয়াল নেই এই মুহূর্তে, অর্গানাইজেশন হতে বোঝা যাচ্ছে। আচ্ছা, ঢাকাতে একটা সংস্থার সদর দপ্তর রয়েছে যেটা হচ্ছে বিমস্টেক। তোমরা বলবে ইউনেস্কোর ফুল ফর্মটা কি হবে? ঠিক আছে, বিমস্টেক, যার হেডকোয়ার্টার রয়েছে ঢাকাতে, সিঙ্গাপুরে রয়েছে অ্যাপেক। অ্যাপেক এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। অ্যাপেকের হেডকোয়ার্টার হচ্ছে সিঙ্গাপুরে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, জাতীয় মানবাধিকার দিবস, হিউম্যান রাইটস ডে কোন দিন পালিত হয়? কোন দিনে পালিত হয়? 10 ডিসেম্বর, 6 ডিসেম্বর, 10 আগস্ট, 11 ডিসেম্বর? জাতীয় মানব অধিকার দিবস এটি কোন দিন পালিত হয়? তো গত মাসেই পালিত হচ্ছে, কত তারিখে? 10 ডিসেম্বর। 10ই ডিসেম্বর। অপশন এই যারা করেছে উত্তর তোমাদের সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, 26তম শীতকালীন অলিম্পিক ও প্যারা অলিম্পিক উইন্টার গেমস 2030 সালে কোথায় অনুষ্ঠিত হবে? দেখো, এটা লাস্ট হয়েছে 2022-এ, লাস্ট হয়েছে বেজিং, লাস্ট হয়েছে 2022 সালে চীনের বেজিংয়ে। বেজিং কোথায়? চীন, চীনের রাজধানী। আচ্ছা, 2026-এ কোথায় হবে? এটা একটা উল্লেখযোগ্য প্রশ্ন। 2026-এ কোথায় হবে? তারপর আসবে 2030-এ। 2030-এ মানে এই যে ডেটাগুলো তোমাকে এখন থেকে কিন্তু বলে দেওয়া হচ্ছে, পাবলিশ অলরেডি হয়েছে, তো সেটা আমাদের মনে রাখতে হবে। 2030 সালে হবে ফ্রেঞ্চ আল্প, ফ্রান্স, মিলান ইতালি, জিনেভা সুইজারল্যান্ড, সিডনি অস্ট্রেলিয়া। অপশন এ যারা করেছে উত্তর সঠিক হচ্ছে ফ্রেঞ্চ আল্পস, যেটা ফ্রান্সে আছে, ফ্রান্সে রয়েছে। এখানে হবে 2030 সালে উইন্টার অলিম্পিক, শীতকালীন অলিম্পিক যেগুলো হয়। নর্মাল অলিম্পিক লিপিয়ারে হয়, 2024 লিপিয়ার ছিল, ওই বছর হয়েছিল সাধারণ অলিম্পিক, যেটাকে সামার অলিম্পিক বলা হয়, যেটাকে মেন অলিম্পিকই ধরা হয়। আর তার 2 বছর পর পর হচ্ছে উইন্টার অলিম্পিক। তাহলে 2030 সালে হবে
কোথায়? 2030 সালে হবে ফ্রান্সে, ফ্রান্সের ফ্রেঞ্চ আল্প বলা হচ্ছে এখানে এই শহরে। 2026 হবে মিলান, 2026 হবে মিলান শহর, যেটা ইটালিতে আছে। তাহলে এই যে ইনফরমেশন গুলো তোমাকে নোট করতে হবে, আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে 2026 হলো, 30 হলো, 26-30। ভারতীয় ডাক বিভাগ কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী উপলক্ষে কত টাকা মূল্যের স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে? এই কার্গিল বিজয় দিবসটা কত তারিখে বলতে পারবে? কার্গিল বিজয় দিবস এটি কত তারিখে পালিত হয়? উত্তর হবে 26শে জুলাই। আর এখানে 5 টাকার একটা ডাক টিকিট প্রকাশ করেছে। আর এই কার্গিল বিজয় দিবসটা হচ্ছে 26শে জুলাই। ভারতবর্ষের সর্ববৃহৎ তৈল শোধনাগার কোনটি? বলো। হলদিয়া, মুম্বাই, ডিগবয়, জামনগর। ভারতের সব থেকে বড় তৈল শোধনাগার, সব থেকে বড় তৈল খনি নয়, তৈল শোধনাগার, এটা উত্তর কি হবে বলো? সবচেয়ে বড় অয়েল রিফাইনারি হলদিয়া, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, এটা না মুম্বাই। মহারাষ্ট্রের ডিগবয় অসমে প্রাচীনতম তৈল শোধনাগার, প্রাচীনতম তৈল খনি জামনগর, যেটা আছে গুজরাটে। এটা বলা হচ্ছে সব থেকে বড় তৈল শোধনাগার। সব থেকে বড় তৈল উত্তোলক অঞ্চল হচ্ছে বোম্বে হাই, যেটা মহারাষ্ট্রে পড়ছে। আচ্ছা, আমাদের বর্তমানে এই সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে। এসএসসি রেল প্র্যাকটিস ব্যাচ, ফাউন্ডেশন 4.0 কম্বো ব্যাচ, রেলের ফাউন্ডেশন ব্যাচ 2 আছে, ক্লার্কশিপ ডেসক্রিপটিভ ব্যাচ আছে, এনএমজিএনএম ফাউন্ডেশন আছে। আচ্ছা, ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড ডাব্লিউবিপি কেপির একটা নতুন প্র্যাকটিস ব্যাচও আছে, প্রথমে বলেছি। আচ্ছা, শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্পটি এটি কোন নদীর গতিপথে গড়ে উঠেছে? শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্প, শ্রীশৈলম হাইড্রো পাওয়ার প্রজেক্ট, যেটা কোন রাজ্যে পড়ছে এটা একটা প্রশ্ন হতে পারে। আর কোন নদীর উপরে বা গতিপথে গড়ে উঠেছে? গোদাবরী, কাবেরী, মাতলা, কৃষ্ণা। তো শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্প এটা আমি তোমাদের বলে দিলাম যে অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ। এটা আছে কৃষ্ণা নদীর গতিপথে। অপশন ডি যারা করেছে উত্তর সঠিক হয়েছে, অপশন ডি রাইট অ্যান্সার আছে। পরবর্তী প্রশ্ন, ডুডুমা, অ্যাকচুয়াল ডুডুমা বাংলায় দুদুমা আছে। ডুডুমা ওয়াটারফল এটি কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, সিকিম, বিহার, উড়িষ্যা। ডুডুমা ওয়াটারফল এটি কোন রাজ্যে অবস্থিত? দুর্দান্ত একটা প্রশ্ন। এবং এটি কোন নদীর উপরে অবস্থিত এটা আগে বলো, কোন নদীর উপরে? এটা একটা উল্লেখযোগ্য প্রশ্ন হতে পারে। অ্যান্সার কি হবে এখানে? মাচকুন্দ, মাচকুন্দ নদীর উপরে অবস্থিত, যেটা আছে উড়িষ্যাতে। অপশন ডি উড়িষ্যা এখানে সঠিক উত্তর। অপশন ডি যারা করেছে তোমাদের উত্তর সঠিক হয়েছে। ওকে, হুডরু জলপ্রপাত রয়েছে ঝাড়খণ্ডে, যেটা সুবর্ণরেখা নদীর উপরে আছে, উল্লেখযোগ্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় সিংকোনার চাষ হয়? সিংকোনা গাছের চাষ হয়, যেটা থেকে আমরা কুইনাইন পাই। কুইনাইন উপাক্ষার আছে, সিনকোনা গাছ থেকে পাই, যেটা ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। তো পশ্চিমবঙ্গের কোথায় এই সিনকোনা চাষ হয়? আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মংপু নাকি চিত্তরঞ্জন? সঠিক উত্তর কি হবে এখানে? কোশ্চেন নাম্বার 23 নাম্বার প্রশ্ন, উত্তর হবে এখানে মংপু, অপশন সি। তোমরা বলবে এই মংপুটা কোন জেলাতে? পশ্চিমবঙ্গের কোন জেলাতে এই মংপু জায়গাটা পড়ছে? পরবর্তী প্রশ্ন, জৈন ঐতিহ্য অনুযায়ী প্রথম জৈন তীর্থঙ্কর কে?
কোশ্চেনগুলো ইজি হলেও কিন্তু পরীক্ষা আসে, তোমাকে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে এই সহজ কোশ্চেন মিস্টেক না হয়, পড়ার ভুলে বা চোখের দেখায় যাই হোক। ঋষভদেব, নেমিনাথ, পার্শ্বনাথ, বর্ধমান। প্রথম ফার্স্ট জৈন তীর্থঙ্কর। জৈনদের টোটাল কতজন তীর্থঙ্করের নাম আমরা জানি? মোট 24 জনের কথা আমরা জানি, তাই তো? তার মধ্যে লাস্ট হচ্ছে বর্ধমান বা মহাবীর। মহাবীরের ছোটবেলার নাম হচ্ছে বর্ধমান, তিনি হচ্ছে 24তম, 24। পার্শ্বনাথ হচ্ছে 23তম। ঋষভদেব হচ্ছে ফার্স্ট। তোমরা বলবে নেমিনাথ কততম তীর্থঙ্কর ছিলেন? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশনে ঋষভদেব। কোথাও আছে ঋষভনাথ, কোথাও আছে আদিনাথ। ঋষভদেব, আদিনাথ, ঋষভনাথ। তো এটা হচ্ছে প্রথম জৈন তীর্থঙ্কর। মোট তীর্থঙ্করের সংখ্যা আমরা প্রত্যেকেই জানি, এটা 24টি ছিল। নিচে কোন রাশিটির কোনো একক নেই? কেউ বলতে পারবে উত্তর কি হবে? একক নেই, অর্থাৎ একক বিহীন রাশি। কিছু রাশি আমরা এমন পাই যার একক থাকে না। দুটো সমজাতীয় রাশির যদি অনুপাত হয় তখন সেই রাশির কোনো অনুপাত থাকে না, অর্থাৎ ম্যাথামেটিক্যালি তুমি যদি ভাবো কেটে গেল এরকম ব্যাপার। তো এখানে আপেক্ষিক তাপ এর কিন্তু একক আছে। একক ঘরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে বলা হয় ওই বস্তুর আপেক্ষিক তাপ। আপেক্ষিক গুরুত্ব এর একক নেই। রোধের একক আছে, আপেক্ষিক রোধের একক রয়েছে। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কোনো বস্তুর ঘনত্ব, কোনো বস্তুর ঘনত্ব তুমি মাপলে আর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব দিয়ে ভাগ করছো, অর্থাৎ কম্পেয়ার করছো জলের ঘনত্বের সঙ্গে। তাহলে দুটোই ঘনত্ব, দুটো রাশি হচ্ছে ঘনত্ব, ঘনত্বের একক কেটে গেল। তাহলে এই যে রাশিটা আমরা পাচ্ছি আপেক্ষিক গুরুত্ব, এর কিন্তু একক আর থাকলো না। এরকম অনেক রাশি রয়েছে, প্রতিসরাঙ্ক আছে, তো আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব রয়েছে। তো এই কিছু কিছু রাশি আমরা পাই যাদের কোনো একক থাকে না। তাহলে এখানে এই রাশিগুলোর কিন্তু একক আছে। আপেক্ষিক রোধ মানে রোধাঙ্ক, ওহম সেন্টিমিটার, ওহম মিটার। রোধের একক ওহম আছে। আপেক্ষিক তাপ ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু গ্রাম, এরকম একক আছে। মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? এটা তোমাদের আজকের সেটের হোমওয়ার্ক থাকলো। তো আমাদের আজকের জিকে ইউনিভার্স থেকে ক্লাস নাম্বার 1 এন্ড হলো। ক্লাস 1-এ তুমি কত পাচ্ছ, তোমার স্কোরটা কত আসছে? ঠিক আছে, আউট অফ 26 ধরো, এটা তুমি ক্যালকুলেশন করো, বা 25ও ধরতে পারো। কত পাচ্ছ একটু কমেন্ট করে জানাবে। তুমি একটা খাতায় নোট করবে প্রত্যেক দিন। ধরো আজকে ডেট দেবে, একটা ডায়েরি কিনবে, প্রয়োজনে সস্তা একটা ডায়েরি কিনে নেবে 50,000 টাকায়। তো একটা ডায়েরি কিনবে, ডেট অনুযায়ী তুমি আজকের দিনে কি করেছো। দেখো 24 বছরের পর বছর পার হয়ে গেল, এই 24 সাল মনে হলো শুরু করেছি, শেষ হয়ে গেল। 25 সালে এই শুরু করলাম, শেষ হয়ে যাবে। মানে তুমি বুঝতে পারবে না শেষ কবে হলো। তার মধ্যে তুমি হয়তো পড়বো করেই বছর পার হয়ে গেছে 1-2 বছর, যে হ্যাঁ এবার পড়তে হবে, এবার পড়তে হবে, এই পড়বো, ওই পড়ি, যাই হোক। তাহলে পড়বো করতে করতে বছর পার হয়ে যাচ্ছে। এখনো অনেক ঘাটতি আছে। বর্তমান দিনের সাপেক্ষে তোমাকে কম্পিটিশনটাও বুঝতে হবে, তোমাকে নিজেকে কোন লেভেলে নিয়ে যেতে হবে, তাই তো? হয়তো পরীক্ষা দিয়েছো, অল্প কয়েক নাম্বারের জন্য হয়নি, তো সেই অল্প কয়েক নাম্বারটা কেন হয়নি, কোন জায়গা থেকে হয়নি, সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, সেটাকে তোমার সলভ করতে হবে। ঠিক আছে, এই কথা বারবার আমি বলছি এই কারণে, কারণ বছর দেখতে দেখতে পার হয়ে যাবে। ঠিক আছে, তো অনেক এক্সাম রয়েছে, পিএসসি ক্লার্কশিপ ধরো হয়েছে, আবারও বিজ্ঞপ্তি আসছে, শর্ট নোটিফিকেশন এসছে, মিসলেনিয়াস আসছে। তো রাজ্য সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি, এই ধরনের অনেক পরীক্ষা তুমি পাবে। পাশাপাশি ডাব্লিউবিসিএস বা তুমি রেলের পরীক্ষা আছে, এনটিপিসি, গ্রুপ ডি, ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ। তো ভ্যারাইটিস এক্সাম হবে। তুমি টার্গেট ফিক্স করো যে আমি এই পরীক্ষার জন্য খাটছি, এই পরীক্ষা, তো ওই পরীক্ষার জন্যই তুমি প্রস্তুতি নাও। ঠিক আছে, চারিদিকে মানে করলে হবে না, একটা দিকে তুমি ফোকাস করো।
একটা দিকে ফোকাস করলে দেখবো অনেক পরীক্ষা দিতে পারছো। তুমি পিএসসি ফোকাস করলে তোমার যদি হাইট থাকে তুমি ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল, এসআই সব পরীক্ষা দিতে পারছো। রেলের পরীক্ষা টার্গেট করলে, এনটিপিসি টার্গেট করলে গ্রুপ ডি দিতে পারছো। আনুষঙ্গিক এসএসসি, জিডি এই সমস্ত এক্সামগুলো কিন্তু কভার হয়। ঠিক আছে, তাহলে আজকের সেশন আমি এখানে এন্ড করলাম। প্রত্যেকে তোমরা আমাদের সঙ্গে কানেক্ট থাকো, সাবস্ক্রাইব করে নিও। TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে পাচ্ছ। আজকের সেশন এখানে এন্ড করলাম। সকলকে নতুন বছরে আবারও অনেক শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমার লক্ষ্যে তুমি পৌঁছাও, এতটুকু তোমাদের জন্য শুভকামনা থাকলো। ওকে, টাটা, বাই।